ফার্স্ট অঙ্কটা দিয়ে যদি আমরা শুরু করি, এটা ফার্স্টে আমরা অসিলেশনের কিছু অঙ্ক করব 10-12টা, তারপর আমরা ওয়েভস এর অঙ্ক করব 10-12টা, ঠিক আছে? যেগুলো যেগুলো একটু কঠিন সেগুলো আমি করিয়ে দেবো, সেই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। প্রথমে যদি আমরা ফার্স্ট অঙ্কটা দেখি, যেটাই বলেছে দেখ, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ভি হচ্ছে ভেলোসিটি, এ হচ্ছে অ্যাক্সিলারেশন। এরকম যদি হয় একটা এসএইচএম এর, আর টি হচ্ছে টাইম পিরিয়ড, তাহলে নিচের কোনটা বলছে ডাজ নট চেঞ্জ উইথ টাইম, টাইমের রেসপেক্টে কোনটা পরিবর্তন হবে না। তাহলে বেসিক্যালি আমি এক একটা অপশনে দেখ আমাকে বসিয়ে দেখতে হবে, এখানে কিছু করার নেই। তাহলে তুই যদি এ টি বাই এক্স প্রথম অপশনটা দেখিস, এ মানে কি অ্যাক্সিলারেশন, এইচএসএম এর অ্যাক্সিলারেশন সবাই জানিস ওমেগা স্কোয়ার এক্স। আচ্ছা, আর একটা আমার কথা জিজ্ঞাসা করার আছে, অসিলেশনস আর ওয়েভস এর কি তোদের ফর্মুলা যেরকম প্রত্যেকটা চ্যাপ্টারে পাঠাই সেরকম পাঠানোর কি দরকার আছে? হ্যাঁ দাদা। ঠিক হ্যাঁ আছে, দাদা পাঠিও। দাদা পাঠিয়ে দাও। ঠিক আছে, তাহলে ক্লাস শেষে আমি পরে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফর্মুলা আমি পাঠাইনি, আমি ভেবেছি হয়তো এটা তোরা জানিস, অনেক ইজি চ্যাপ্টার, তাই পাঠাইনি। যাই হোক, তাহলে এক্স এক্স দেখ কেটে গেল, তাহলে পেরে হচ্ছে দেখ মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল টি। এবার ওমেগা মানে কি লেখা যায় বল, 2π/ক্যাপিটাল টি লেখা যায়, তার হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখ মাইনাস 4π² একটা ক্যাপিটাল টি কেটে গেল। এবার এটা দেখ টাইম ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, কেন তোদের মনে হবে কেন, কোথায় দাদা এখানে তো টি আছে। টাইম ইন্ডিপেন্ডেন্ট মানে এইটা না, এইটা তো কি বলেছে, টাইম পিরিয়ড বলেছে। টাইম পিরিয়ডটা একটা কনস্ট্যান্ট জিনিস, মানে কোনো একটা এসএইচএম এর টাইম পিরিয়ড কত, 2 সেকেন্ড 3 সেকেন্ড এরকম যা ইচ্ছা হতে পারে, মানে সেটার এক ভ্যালু তো কনস্ট্যান্ট। আর এই স্মল টিটা তো ভ্যারিয়েবল, বোঝাতে পারছি কি আমি? দেখ ক্যাপিটাল টিটা কনস্ট্যান্ট কিন্তু, বাট স্মল টি যেটা দিয়ে এমনি নর্মাল টাইম বোঝানো হয় সেটা কিন্তু ভ্যারিয়েবল। তো সেটা যদি না আসে তাহলেই হলো। ভালো করে দেখ, এই যে এক্সপ্রেশনটা এসছে, এই এক্সপ্রেশনে অবভিয়াসলি 4π² কনস্ট্যান্ট, আর ক্যাপিটাল টিটা যেহেতু কনস্ট্যান্ট একটা এসএইচএম এর জন্য, তাহলে পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট, মানে সেটা কোনোভাবেই স্মল টি এর উপর ডিপেন্ড করছে না। এইবার তুই যদি বাকি জিনিস অপশন গুলো দেখিস, এভাবেও করতে পারিস, আর একটা ওয়েতে কিভাবে করতে পারিস, বি সি আর ডি তিনটে অপশনই যদি লক্ষ্য করিস, দেখ কোথাও না কোথাও ভি টার্মটা আছে, কোনো না কোনো ভাবে, কোথাও যোগ আছে, কোনো ভাগ আছে, স্কোয়ার করে যোগ আছে, মানে কিছু না কিছু ভাবে আছে। দেখ যোগ বিয়োগ এইভাবে আছে করা, মানে এভাবে করা আছে। তো ভি মানে ভেলোসিটি, ভেলোসিটি তো টাইমের উপর ডিপেন্ডেন্ট, মানে টাইমের এমনি নর্মাল টাইমের উপর। ভেলোসিটি নর্মাল টাইমের উপর তো এমনি ডিপেন্ডেন্ট সবসময়, সেটা এমনিই আসতো না, মানে ওটা টাইমের উপর ডিপেন্ডেন্টই আসতো। তাহলে অপশন এখানে কোনটা হয়ে যাবে বল, অপশন এ উইল বি দা কারেক্ট অপশন। ক্লিয়ার? অপশন এ উইল বি দা কারেক্ট অপশন। হ্যালো, না না আমি সেন্টারে নেই, কালকে ছিলাম সেন্টারে। আচ্ছা, দুয়েরটা বাড়িতে করিস, দুয়েরটা খুব সোজা, কাইনেটিক এনার্জি আছে, কাইনেটিক এনার্জির অ্যাভারেজ বার করতে বলেছে, দুয়েরটা হোমওয়ার্ক থাকলো। তিনেরটা দেখ, তিনেরটা বেশ ভালো অঙ্ক, 2016 কি 17 সালের নিটে একবার এসেও ছিল। অঙ্কটায় কি বলতে চেয়েছে দেখ, অঙ্কটায় বলেছে একটা যদি আমি স্প্রিং নিই, যা স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k1, যেটাকে একবার এম মাস দিয়ে ঝোলালাম, তখন টাইম পিরিয়ড হয় t1, তাহলে কত, 2π√m/k1। আবার যখন বলছে আর একটা স্প্রিং কনস্ট্যান্ট নাও k2, যখন আমি ওই একই মাস ঝুলিয়েছি তখন তোমার টাইম পিরিয়ড হয়ে গেছে t2, তাহলে m/k2। আর যখন দুটো মাসকে একসাথে তুই হ্যাং করেছিস, দেখ এখানে যেটা দেওয়া আছে যে দুটো মাসকে তুই একসাথে ঝুলিয়ে দিয়েছিস, তাহলে তখন টাইম পিরিয়ড কত হয়েছে বলছে t0। তাহলে t0 কত হবে, 2π√m/k1 + k2। অনেকে বুঝতে পারলি না k1 + k2 কেন হলো, এটা কি কম্বিনেশন আছে সবাই বলতে পারবি? এটা প্যারালেল কম্বিনেশন আছে, দেখতে পাচ্ছিস? এটা কি কম্বিনেশন আছে না, এটা প্যারালেল কম্বিনেশন আছে। ক্লিয়ার? তো প্যারালেল কম্বিনেশনে কি হয়, স্প্রিং কনস্ট্যান্ট গুলো জাস্ট যোগ হয়, তাহলে k1 + k2 হয়েছে।
তাহলে এইবার আমাকে এই T1 T2 আর T0 এর মধ্যে রিলেশন বার করতে হবে। তো খুব ইজি, যে কোনো একটা জায়গা থেকে তুই K1 আর K2 বার করে নে, ঠিক আছে? তুই যে কোনো একটা জায়গা থেকে না, মানে K1 আর K2 তুই ক্যালকুলেট করে নে। এখান থেকে K1 কত দিচ্ছে ভালো করে দেখ, যদি স্কোয়ার করে দিস তুই, তাহলে দিচ্ছে হচ্ছে 4 পাই স্কোয়ার m/T1 স্কোয়ার, আর K2 দিচ্ছে হচ্ছে 4 পাই স্কোয়ার m/T2 স্কোয়ার। এটা এই নিচেরটা এই ইকুয়েশনটা থেকে দিয়েছে। আর এখান থেকে কি দিচ্ছে বল, K1 প্লাস K2 কত দিচ্ছে এখান থেকে, না 4 পাই স্কোয়ার m/T0 স্কোয়ার। তাহলে এবার তো বুঝতেই পারছিস, K1 K2 এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো। 4 পাই স্কোয়ার m দুদিক দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 1/T1 স্কোয়ার প্লাস 1/T2 স্কোয়ার ইকুয়াল টু 1/T0 স্কোয়ার। তার মানে অপশন বিটা কারেক্ট, অপশন বিটা কারেক্ট। ঠিক আছে, তাড়াতাড়ি লিখে নে। আচ্ছা, কালকে কটা থেকে পরীক্ষা নিলে সুবিধা হয় রে? কাল কখন পড়া আছে শুনি? স্যার কালকে নর্মাল পরীক্ষা নিন 12টা। বাকি কারোর কালকে পড়া থাকলে অন্য কোথাও 12টা থেকে পরীক্ষা নিলে কারোর অসুবিধা? না 12:30 থেকে নিলে সুবিধা হবে। কেন 12টায় কি আছে? মানে একটা পড়া শেষ হয় 12:15 ওই জন্য। ও ঠিক আছে, বলে দেবো। তাহলে 12:30টাই ধর, সবার সুবিধা যেমন। আচ্ছা, 4-এর অঙ্কটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে? ড্যাম্পড অসিলেশনের খুব কম অঙ্কই মাঝে সাঝে দেখা যায়। জেনারেলি অনেকে ওই সময় ড্যাম্প অসিলেশন বাদ দিয়ে দেয়। ড্যাম্প অসিলেশন মানে কি বলতো, যদি আজকে কোনো একটা অসিলেশনের ক্ষেত্রে তুই এয়ার রেজিস্ট্যান্সকে কনসিডার না করিস, মানে বায়ুর বাধা যেটাকে বলছি আমরা অন্য ভাষায়, সেটাকে যদি কনসিডার না করিস, তাহলে সেটা কি হবে, সারা জীবন চলতে থাকবে। ওটাকে বলা হয় ফ্রি ভাইব্রেশন। কিন্তু তুই যদি আজকে এয়ার রেজিস্ট্যান্সকে কনসিডার করিস, তখন কি হবে না, একটা সময় পর গিয়ে কি হবে না, কমে যাবে। একটা সময় পর গিয়ে অ্যামপ্লিটিউডটা কমে যাবে, কমতে কমতে জিরো হয়ে যাবে। এইটা হচ্ছে ড্যাম্প অসিলেশনের গল্প। তাহলে এখানে কোশ্চেন আসছে যে ড্যাম্প অসিলেশনের জালে অ্যামপ্লিটিউড যদি কমে, তাহলে কি ফর্মুলাতে বা কি রেশিওতে কমছে। ঠিক আছে, তো এটা লিখে রাখ নাম্বার 4 এর ক্ষেত্রে অঙ্কটায়, ড্যাম্প অসিলেশনের অঙ্ক। ফর্মুলাটা এর পরেও একটা জায়গায় আছে। ড্যাম্প অসিলেশনের ফর্মুলাটা হচ্ছে a = a0 e⁻bt/2m। ঠিক আছে, a = a0 e⁻bt/2m, যেখানে a0টা হচ্ছে বা একেবারে t = 0 সময়ের অ্যামপ্লিটিউড, মানে একেবারে ইনিশিয়াল যে সময় ছিল তখনকার অ্যামপ্লিটিউড হচ্ছে a0। আর বিটা কি, স্মল বিটা হচ্ছে ড্যাম্পিং ফ্যাক্টর। ড্যাম্পিং ফ্যাক্টর মানে এটুকুনি বুঝতে পারিস, ওই বায়ুর বাধার জন্য যে গল্পটা হচ্ছে। এম তো মাস বুঝতে পারছিস, আর স্মল টি তো টাইম, বোঝাই যাচ্ছে। এবার অঙ্কটায় ফিরে আসা যাক। অঙ্কটায় কি বলেছে, অ্যামপ্লিটিউডটা 1/3 হয়ে গেছে কত সেকেন্ডে, না 2 সেকেন্ডে। ঠিক আছে, 1/3 হয়েছে 2 সেকেন্ডে। তার মানে আমরা কি লিখতে পারি, যে ইনিশিয়াল অ্যামপ্লিটিউডের 1/3 হয়েছে কত সেকেন্ডে, না 2 সেকেন্ডে। তাহলে টি এর জায়গায় 2 বসা, তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে 2 2 কেটে দিলে 1/3 = E0⁵b/m, এটা পাচ্ছে। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে লিখে রেখে দে। এবার অঙ্কের সেকেন্ড পার্টটা বলছে কি, যদি অ্যামপ্লিটিউডটা 6 সেকেন্ড পর 1/n হয়ে যায়, তাহলে 6 সেকেন্ড পর হয়ে গেছে হচ্ছে 1/n, তাহলে হয়ে যাবে a0 e⁻6b/2m, এরকম হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি না, 1/n = e⁻3b/m, তাহলে বেসিক্যালি e⁻b/m⁵, তাই তো? তাহলে এটার পেয়েছিস ভ্যালু 1/3, তাহলে 1/3 এর কিউব বসা। তো তোকে n বার করতে দিয়েছে, তাহলে এখান থেকে যদি n বার করতে দেয়, n এর ভ্যালু আসলো 3 কিউব। তাহলে 3 কিউব মানে হচ্ছে 27, মানে এই অপশন বি একটা কারেক্ট। কোনো কোশ্চেন থাকলে বল। স্যার বলছি ড্যাম্পড অসিলেশনের আর কোন ফর্মুলা থেকে প্রশ্ন আছে?
ড্যাম্প অসিলেশনের আর রেজোনেন্স বলে একটা ফর্মুলা আছে, তো তার রেজোনেন্স এটাই তুই জেনে রাখ, তাহলেই হবে আপাতত। ঠিক আছে, অঙ্ক আসলে দেখা যাবে। আজ অব্দি আমি দেখিনি অ্যামপ্লিটিউড ছাড়া অঙ্ক এসছে। ফর্মুলা শিটে তাও আর একটা অঙ্ক থাকবে দেওয়া, মানে ফর্মুলা দেওয়া থাকবে, যে শিটটা দেবো। আজ অব্দি আসেনি, আশা করছি না তোদের বছরে আসবে, কারণ তোদের বছর আমার পরীক্ষা হবে কিনা যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে। সবাইকে আমি একটা কথা তোদেরকে অ্যাডভাইস না তা করছি তো যে- হবে স্যার। আরে মানে কবে হবে কি হবে ঠিক নেই কিছু, কবে হবে। নিট এখন তো তো খুলেছে যদিও নিটের, বাট কবে হবে বোঝা যাচ্ছে না। যাই হোক, নেক্সট কোশ্চেন দেখ। ডাব্লিউবিজি কোনো নোটিশ বেরিয়েছে? ওরা ওয়েবসাইট গুলো কিন্তু মাঝে সাঝে না খেয়াল রাখ। ওয়েবসাইট গুলো একদম ইয়ে করে দিস না, মানে বন্ধ করে মাঝে সাঝে দুদিন বাদে বাদে একটু খেয়াল রাখিস। এখানে 5, 6, 7 খুবই ভালো অঙ্ক, 5, 6 আর 7 খুবই ভালো অঙ্ক আমি করাবো। ঠিক আছে, 5-এর অঙ্কটা দেখ। পাঁচের অঙ্কটা কি বলছে, যে একটা হরাইজেন্টাল স্প্রিং আছে, ভালো কথা, যে একটা হরাইজেন্টাল স্প্রিং আছে, তার সাথে ক্যাপিটাল এম একটা মাস লাগানো আছে। তাহলে ক্যাপিটাল এম একটা মাস লাগিয়ে সেটা এসএইচএম করছে, ভালো কথা। এসএইচএম মানে এদিক থেকে এদিকে অসিলেট করছে, অ্যামপ্লিটিউড বলে দিয়েছে এই অসিলেশনের A1। এবার বলছে হোয়েন দা মাস এম পাসেস থ্রু দা মিন পজিশন, যখন মিন পজিশনে আছে, মানে অসিলেশনের মিন পজিশন মানে তার মিডিল পজিশন। তাহলে মিডিল পজিশন মানে এটাই আঁকতে পারিস। ঠিক আছে, দেখ এক্সট্রিম থেকে এক্সট্রিম কি, এটা একটা এক্সট্রিম আর এইটা একটা এক্সট্রিম, বোঝা যাচ্ছে তো? এই দুটো এক্সট্রিম, আর মিন পজিশন মানে হচ্ছে এদের মাঝামাঝি কোনো একটা পজিশন। ঠিক আছে, যখন মিন পজিশনে আছে, বলছে যখন জিনিসটা মিন পজিশন থাকা মানে কি আছে বলতো? মিন পজিশনকে আর একটা কি বলা হয়, ইকুইলিব্রিয়াম পজিশন বলা হয়, তাই তো? তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন মানে কি, ফোর্সটা 0। এটা হচ্ছে তোকে বেসিক্যালি ওখানে বলতে চেয়েছে। এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে তোদেরকে ধরা শিখতে হবে, যে না কেন আমাকে মিন পজিশন বললো। মিন পজিশন মানে যে ওখানে আমাকে ইকুইলিব্রিয়াম পয়েন্টের কথা বলেছে, তো ইকুইলিব্রিয়াম মানে সেটা আমাকে কি দিচ্ছে না, ফোর্সটা 0 দিচ্ছে। ক্লিয়ার? এবার কি বলছে, যে ওর ওপর একটা ছোট স্মল এম মাস আমি চাপিয়ে দিলাম। যখন মিন পজিশনে যাচ্ছিল তখন একটা এর ওপর স্মল এম মাস চাপিয়ে দিলাম, তাই অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়ে এখন A1 এর জায়গায় কত হয়ে গেল, A2 হয়ে গেল। অ্যামপ্লিটিউডটা এখন পরিবর্তন হয়ে গেল, যেহেতু মাসটা ধর চেঞ্জ হয়ে যাচ্ছে আমার, সেই জন্য। তাহলে A1 আর A2 রেশিওটা বার করতে বলেছে। আচ্ছা, প্রথমে আমরা মিন পজিশনে আসি। মিন পজিশনে যেহেতু আমার ফোর্সটা 0, তাহলে ফোর্স 0 হলে আমরা কি লিখতে পারি বলতো মেকানিক্স থেকে? মোমেন্টামটা কি বল, কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? তাই তো? তো মোমেন্টাম কনস্ট্যান্ট মানে কি না, এই পয়েন্টে আসার আগে ভালো করে ভাবতো, জাস্ট এই মিন পজিশনে আসার আগে মোমেন্টাম কত ছিল, ক্যাপিটাল এম V1, হ্যাঁ কি না? স্মল এম তো এখনো চাপাসনি, কিন্তু জাস্ট মিন পজিশনে আসছে, ডান দিক থেকে ধরে নে বাদিকে যাচ্ছে, তুই এই সময় এমটা চাপিয়েছিস। উল্টোটাও করতে পারতিস, তুই বলতে আমি বাদিক থেকে ডান দিকে যাওয়ার সময় ধরবো, ধর, তাতেও একই ব্যাপার। জাস্ট মিন পজিশনে আসবে, তার আগের মুহূর্তে মোমেন্টাম কত ছিল, ক্যাপিটাল এম V1। জাস্ট মিন পজিশন পেরোলো, তখন মোমেন্টাম কত হয়ে গেল বল, স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু V2। কারণ এখন স্মল এমটা মিন পজিশনে বসিয়ে দিলি, তার জন্য ভেলোসিটিও চেঞ্জ হয়ে যাবে, যেহেতু অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়ে গেল। তাহলে এখান থেকে একটা দেখ, তুই V1 আর V2 একটা সম্পর্ক তুই মোটামুটি পাচ্ছিস। এইবার V1 V2 একটা সম্পর্ক থেকে আমরা কি করতে পারি সেটা যদি আমরা দেখি, সবসময় মনে রাখ, এই রিলেশনটা নতুন পড়ছিস তো স্টার দিয়ে লিখে রাখতে পারিস বা বক্স করেও লিখে রাখতে পারিস, যে ভেলোসিটি ইকুয়াল টু অ্যামপ্লিটিউড ইনটু স্প্রিং কনস্ট্যান্ট বাই মাস। এটা লিখে রাখ, ভেলোসিটি ইজ ইকুয়াল টু অ্যামপ্লিটিউড ইনটু স্প্রিং কনস্ট্যান্ট বাই মাস। ঠিক আছে, সরি মানে রুটের মধ্যে এটা, এই ফর্মুলাটা জেনে রাখ। তাহলে এইখানে যদি আমি সেটা অ্যাপ্লাই করি, দেখ ক্যাপিটাল এম যখন V1 এর গল্প ছিল তখন অ্যামপ্লিটিউডও ছিল A1, যখন V1 এর গল্প ছিল তখন মাস ছিল শুধু ক্যাপিটাল এম, আর যখন V2 চলে আসলো তখন অ্যামপ্লিটিউডও হয়ে গেল A2
আর মাসও হয়ে গেল স্মল এম প্লাস ক্যাপিটাল এম। তাহলে এখান থেকে দেখ কাটাকুটি করলে কিরকম পাচ্ছি না, রুট এম একটা কেটে যাচ্ছে, তার মানে a1/a2 জানতে চাইছে তো, হ্যাঁ a1/a2 যদি জানতে চায় সেটা আমরা পেয়ে যাচ্ছি এইটা, মানে সি অপশনটা কারেক্ট। লিখে নে। 6 আর 7 অঙ্কটা বারবার পরীক্ষার আগের দিনে দেখে যাবি, 6 এবং 7 অঙ্কটা এতটাই ইম্পর্টেন্স মানে কি, অঙ্কটা করার যে প্রসেসটা, যেমন তোরা যারা ইলেকট্রোস্ট্যাটিক্সের ডিপিপি সলিউশন দেখেছিস সব কিছু আমি বলেছিলাম পেরে যাবি, শুধু একটা অঙ্ক, কি অঙ্ক না, যখন ডেনসিটি আর এর উপর ডিপেন্ডেন্ট, মনে পড়ছে, আর ডিস্টেন্স দূরে ডিআর উইথের একটা স্ফেরিক্যাল শেল নাও, সেখান থেকে লিমিট ধরে ইন্টিগ্রেশন করো, ঠিক আছে, এরকম দেখবি দুটো অঙ্ক করিয়েছিলাম যেখানে রো এর বিভিন্ন ভ্যালু ছিল। ওই যে প্রসেসটা, এটা কিন্তু পরীক্ষা হলে তোর মনে পড়বে না, ওটা তোকে মানে মুখস্থ বলিস বা বুঝে বলিস যাই বলিস না কেন, তোকে জেনেই যেতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করে ওটা কোনোদিনই হবে না। সিমিলারলি 6 আর 7 এর অঙ্ক, স্যার বলছি ওই mv1 = m + mv2 এটা কি কাজে লাগলো? এটাই তো কাজে লাগলো, এখানেই তো ভ্যালু গুলো বসালাম, এটা এই কি ও আচ্ছা, বুঝতে পারলি না না? ওই যে ফর্মুলাটা বললেন, ফর্মুলা থেকেই তো ওটা হলো। না, V1 এর ফর্মুলা থেকে কোথায় এটা হলো? ফর্মুলা তো ভেলোসিটির এটা হয়, অ্যামপ্লিটিউড দিয়ে লেখা যায়। এই যে এই এম গুলো তো এখানে ছিল, এই যে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 6 অঙ্কটা দেখ এবার। 6 অঙ্কটা খুব ভালো অঙ্ক বলেছে, দেখ এইরকম একটা স্প্রিং আছে, দুটো দিকে দুটো স্প্রিং আছে, আর এখানে তো ওয়াল আছে, আর মাঝখানে একটা রড নিয়েছিস তুই। এই রডটাকে কি করেছিস তুই, কোনো না কোনো ভাবে একটু রোটেট করেছিস, সামান্য সামান্য রোটেট করেছিস, ঠিক আছে। তাহলে আজকে ভালো করে দেখ, তুই যদি সামান্য পরিমাণে রোটেট করাস তাহলে দুটো স্প্রিংই কিন্তু লেন্থে ইনক্রিজ করবে। ভালো করে ভাব, নিচের স্প্রিংটাও ইনক্রিজ করবে আর উপরের স্প্রিংটাও ইনক্রিজ করবে লেন্থে। তো ধরে নিচ্ছিস যে থিটা অ্যাঙ্গেলে তুই রোটেট করেছিস, ঠিক আছে। আমি আবার বড় করে ছবিটা আঁকবো, দরকার পড়বে আমার, যাই হোক। তাহলে মেনলি আমি ধরছি যে এই স্প্রিংটা এইটুকুনি এক্সটেন্ড হয়েছে এক্স, আর এই স্প্রিংটা ততটা এক্সটেন্ড হয়েছে এক্স। তার মানে ছবিটা দেখ এইরকম, এই ধরনের রডটা যেটা কিনা ভার্টিক্যালের সাথে একটা থিটা অ্যাঙ্গেল করেছে, আর এই ডিস্টেন্স গুলো এক্স করে বলা হয়েছে, এটাও এক্স আর এটাও এক্স। আচ্ছা, এটা এল হলে এই পুরোটা L/2, মানে পুরো লটটা এল হলে এটা L/2, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। তাহলে এক্স এর জায়গায় আমরা কত ভ্যালু লিখতে পারি বলতো? এক্স ইকুয়াল টু কি লেখা যেতে পারে না, L/2 সাইন থিটা। আশা করি বুঝতে পারছিস সমকোণী ত্রিভুজটা থেকে। আর থিটা যেহেতু স্মল, তাহলে এক্স এর জায়গায় কি লেখা যায়, L(θ/2) লেখা যায়, তাই তো। থিটা স্মল হলে কি লেখা যায় না, L(θ/2) লেখা যায়, মানে সাইন থিটার ভ্যালু থিটার সাথে সমান হবে, থিটা স্মল বলে। বুঝতেই পারছি, এখানে বিশাল বড় অ্যাঙ্গেলে তো আমি করতে পারবো না। এবার রডটাকে বলেছে সামান্য পরিমাণ ঘুরিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তাই এই যে is pushed to a small angle theta in one direction and then released. রিলিজ করলে আবার আগের পজিশনে ফিরে যাবে, দিয়ে অসিলেট করতে থাকবে, মানে ফিরে যাবে না, অসিলেশন করবে, সেই অসিলেশনের তোকে ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে। ফিরে যাওয়ার কারণটা কি, এই পয়েন্টে একটা রেস্টোরিং ফোর্স কাজ করছে, সিমিলারলি এই পয়েন্টেও একটা রেস্টোরিং ফোর্স কাজ করছে। সেই রেস্টোরিং ফোর্সের ভ্যালু কত, এখানেও কে এক্স, এখানেও কত ফোর্স কাজ করছে বল, কে এক্স। সবার ক্লিয়ার হলো কি হলো না? ঠিক আছে, এবার ভালো করে দেখ, এই রেস্টোরিং ফোর্সটা কিন্তু যে রডটা আছে তাকে কিন্তু লিনিয়ারলি ডিসপ্লেস করছে না, তাকে অ্যাঙ্গুলারলি ডিসপ্লেস করছে। তার মানে ফোর্স যখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করে তখন কি আসে, টর্ক আসে। তখন কি আসে বল, টর্ক আছে, যেটাকে আমরা কি বলি, মোমেন্ট অফ ফোর্স বলি, তাই না। কেন, রডটাকে এখানে রোটেট করানোর চেষ্টা করছে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, টর্কের ফর্মুলা কি হয়, তাহলে এখানেও একটা টর্ক কাজ করছে τ1, এখানেও একটা টর্ক কাজ করছে τ2। আচ্ছা, এই ফোর্সটা কোন দিয়ে ঘোরানোর চেষ্টা করছে, অ্যান্টি ক্লকওয়াইজ,
এই টাউ টুটাও কোন দিকে ঘোরানোর চেষ্টা করছে বল, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে দুজনেই সেম দিকে রোটেশনাল টেন্ডেন্সি, মানে কেউ কাউকে বিয়োগ দিচ্ছে না। মানে আমি যদি টোটাল টর্ক বার করি তাহলে টাউ ওয়ান সিম্পলি হবে টাউ ওয়ান প্লাস টাউ টু, যেহেতু দুজনে একই দিকে রডটাকে ঘোরানোর চেষ্টা করছে, একটা দিকেই ঘোরাচ্ছে এরকম নয়, ঠিক আছে। আচ্ছা, এবার দুজনের টর্কের ফর্মুলা বার করি। টর্কের যদি ফর্মুলা তোদের মনে থাকে তাতে কি ছিল, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, যে কোনো ডিসটেন্স না, কি ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স, কোন পয়েন্টের রেসপেক্টে রডটা ঘুরছে বল, এই মিডিল পয়েন্টের রেসপেক্টে রডটা ঘুরছে, তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে কোনটা বল, এইটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স, ফোর্সের সাথে ওই পয়েন্টার পারপেন্ডিকুলার ডিসটেন্স এইটা। সিমিলারলি এটাও দেখ পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই যে এটা সেম, বোঝা যাচ্ছে। আরেকবার বলছি, টর্কের ফর্মুলা কি না, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স উইথ রেসপেক্ট টু দা পয়েন্ট, যে পয়েন্টের রেসপেক্টে ঘুরছে। এবার এখানে তোরা অনেকে বলতে পারিস দাদা এখানে তো কাপেল সৃষ্টি হচ্ছে, দেখ কাপেল কাকে বলতো তোরা পড়েছিলিস না ইলেকট্রিক ডাইপোলে, দুটো একই ফোর্স কিন্তু অপোজিট দিকে কাজ করছে, কিন্তু তারা ঘোরাতে চায় একই দিকে, মনে পড়ছে, দুটো একই ফোর্স, দেখ কে এক্স একই ফোর্স, দুজন বিপরীত দিকে কাজ করছে কিন্তু দুজনে ঘোরাতে চাইছে, রোটেট করাতে চাইছে সেম ডিরেকশনে, তাহলে কাপেল বলে। কাপেলের কনসেপ্ট ধরেও তুই করতে পারিস, উত্তর একই আসবে, কোনো ব্যাপার না। যাই হোক, তা আমি এই পারপেন্ডিকুলার ডিসটেন্স যেটা সবুজ কালি দিয়ে লিখেছি সেইটা কত হবে বলতো আমাকে, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, এটা দেবে হচ্ছে L/2 cos থিটা। টর্কের ভ্যালু কত, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, কিন্তু থিটা যদি স্মল হয় cos থিটার ভ্যালু 1 হয়, থিটা যদি স্মল হয় cos থিটার ভ্যালু 1 হয়। এবার এক্স এর জায়গায় ভ্যালু বসিয়ে দে আর cos থিটার জায়গায় 1 বসিয়ে দে, L স্কয়ার থিটা বাই 2। সবার ক্লিয়ার হলো, cos থিটার জায়গায় কিন্তু 1 বসালাম আর এক্স এর জায়গায় L থিটা বাই 2 বসালাম, তাহলে এটা পেলাম। টর্ক 1 বা টাউ 1 এর যে ভ্যালু টাউ 2 এরও সেম ভ্যালু, এটাই আমার টাউ 2 করে দেখবি একই ভ্যালু আসবে। তার মানে টোটাল টর্ক যদি আমরা বার করি, টোটাল টর্ক কত, এইটা প্লাস এইটা মানে দুটো যোগফল, তার মানে কে এল স্কয়ার থিটা বেরোলো। টর্ক মানে আমরা কি জানি, আই ইন্টু আলফা, যারা জানিস না তারা, ফোর্স মানে আমরা কি জানতাম বল, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ফোর্সের জায়গাটাই রোটেশনাল মোশনে কে নেয়, অ্যানালোগাস দিয়ে মনে রাখবি, টর্ক নেয়। মাসের জায়গাটা কে নেয়, মোমেন্ট অফ ইনার্শিয়া। লিনিয়ার অ্যাক্সিলারেশনের জায়গাটা কে নেবে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। লিনিয়ার অ্যাক্সিলারেশনের জায়গা কে নেবে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ভালো কথা। আচ্ছা, আই যেহেতু রড আছে, রডের জন্য আই এর ভ্যালু কত, 1/12 ml স্কয়ার, মাঝখান দিয়ে যদি অ্যাক্সিস যায় তাহলে 1/12 হতো, রডের দুটো হতো মনে আছে তো, একটা যদি সাইড দিয়ে যেত 1/3 আর মাঝখান দিয়ে গেলে 1/12, তা আমরা তো মাঝখান দিয়ে অ্যাক্সিসটা ধরেছি, কার রেসপেক্টে, কোন অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে, দেখ মাঝখানের অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে, তাহলে 1/12। আচ্ছা, আলফা মানে হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনকে অ্যাঙ্গুলার ডিফারেন্সিয়েশনের ডবল, সরি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডবল ডিফারেন্সিয়েশন এই হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাই তো, এই হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখান থেকে কিরকম আসছে দেখ, এখান থেকে চলে আসছে ডি থিটা বাই DT2 ইকুয়াল টু 6K বাই M ইনটু থিটা, এরকম অপশন আসছে, ঠিক আছে। এইবার এখান থেকে আমাকে বার করতে হবে কি, আমি ফ্রিকোয়েন্সি বার করতে চাইছি, চলে এসছে সলিউশন, আগে এতটা করে নে, আর এতটার মধ্যে কোনো কোশ্চেন থাকলে আমাকে আগে বল। এতটার মধ্যে এটা দেখ একটা SHM হবে, কেন SHM হবে, এই ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে। SHM এর ইকুয়েশন মনে আছে, যে কোনো ইকুয়েশন d2x dt2 মাইনাস বা প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0, যাই ধরিস না প্লাসই ধরতে পারিস, মানে d2x dt2 ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার x, এইটা হচ্ছে SHM এর ইকুয়েশন ছিল। x এর জায়গাটা এখানে কি নিয়েছে, দেখ থিটা নিয়েছে, বেসিক্যালি হচ্ছে গল্প এটা, x এর জায়গাটা স্যার থিটা বলছি নিয়েছে। 6K কি করে হলো? আরে ক্যালকুলেশন কর, 12টা ওদিকে নিয়ে যা, 6K। স্যার আপনি আসলে টাউ 1 আর টাউ 2 এর ভ্যালুটা KL স্কয়ার থিটা বাই 4 হবে। হ্যাঁ, তাহলে এটা 2 হবে। হ্যাঁ, এবার 6K হয়ে। তো এবার দেখ সেখান থেকে কি আসছে, আমি ছবিটা মুছছি না, এটা মুছছি, ওটা 4 করে না সবাই। তাহলে ওমেগা স্কয়ারের ভ্যালু দেখ আমি পাচ্ছি 6K বাই M,
তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে √6k/m। তাহলে ওমেগা মানে হচ্ছে 2π ফ্রিকোয়েন্সি, 2πf। তো আমাকে তো ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে, তো বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছিস। এখান থেকে তোকে এফ ক্যালকুলেট করতে হবে বা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে হবে, সেটা হবে 1/2π √6k/m। তাহলে 1/2π √6k/m, মানে অপশন সিটা কারেক্ট অপশন। তো আমি যেটা বলছিলাম, যেটার জন্য এই অঙ্কটা করানো, দেখ এইরকম যখনই অঙ্ক দেবে, বলে দেবে যে না এটা একটা এসএইচএম করছে, তাহলে সেই এসএইচএম এর তুমি ফ্রিকোয়েন্সি বার করো বা টাইম পিরিয়ড বার করো, এইগুলো মানে বলে দিল যে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসগুলো বার করো, ঠিক আছে। তাহলে তখন তুই কি করবি না, ওই নেট ফোর্স মানে ফোর্সটা টোটাল কত কাজ করছে সেটা কোনো না কোনো ভাবে বার করার চেষ্টা করবি, বুঝতে পারলি? নেট ফোর্স কতটা কাজ করছে সেটা কোনো না কোনো ভাবে বার করার চেষ্টা করবি, ঠিক আছে। তো বার করে নিয়ে তারপর সেটা থেকে ওমেগাটা বার করার চেষ্টা করবি। ওমেগা বেরিয়ে গেলে দেখ টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি এইগুলো ইজিলি বার করা যায়। এই পরের 7 অঙ্কটাও দেখ আমরা সিমিলার কনসেপ্ট অ্যাপ্লাই করার চেষ্টা করব। 7 অঙ্কটাও দেখ সিমিলারলি, দেখতেই পাচ্ছি লাস্টে কি বলেছে, ফাইন্ড আউট দ্য ফ্রিকোয়েন্সি। এসএইচএম যদি হয় বলছে দ্য পিস্টন এক্সিকিউটিভ এসএইচএম, তাহলে ফাইন্ড আউট দ্য ফ্রিকোয়েন্সি, মানে ওখানেও কিছু একটা বলা হয়েছে ফ্রিকোয়েন্সি সংক্রান্ত, ঠিক আছে। তো সেটা দেখ করা যাক। ওকে, নাম্বার 7-এরটা দেখ কি বলেছে, একটা আইডিয়াল গ্যাস আছে একটা সিলিন্ড্রিক্যাল কন্টেনারে, ভালো কথা, যার উপরে একটা পিস্টন দেওয়া আছে। ইনিশিয়ালি পিস্টনটা ইকুইলিব্রিয়ামে ছিল, ধরে নিচ্ছি এই লেন্থটা হচ্ছে x0, আর এই মুখের এরিয়াটা বলা হচ্ছে ক্যাপিটাল A, ঠিক আছে। আর ফ্রিলি মুভ, পিস্টনটা মুভ করতে পারে, বলছে হোয়েন দ্য পিস্টন ইজ ইকুইলিব্রিয়াম ভলিউম ইজ v0 প্রেসার ইজ p0। তাহলে প্রেসার p0 ভলিউম v0 যখন ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়াম মানে বুঝতে পারছিস কি, যে এইখান থেকে যতটা ফোর্স পড়ছে ততটাই হচ্ছে কি না পিস্টনের ওজনের সাথে সমান, ক্লিয়ার? কেন পিস্টনের যে ওয়েটটা সেটা নিচের দিকে, আর নিচে যে গ্যাসটা, ভেতরে যে গ্যাসটা আছে সে উপরের দিকে একটা ফোর্স দিচ্ছে। তাহলে যদি আজকে বলে পিস্টনটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে পিস্টনের মাস মানে ওয়েটটা ওই ফোর্সের সাথে ইকুয়াল। তাহলে আমরা কি লিখতে পারি বল, mg ইকুয়াল টু p0 ইন্টু a লিখতে পারি। p0 মানে প্রেসার, তো প্রেসারকে এরিয়া দিয়ে গুণ করলে ফোর্স পাওয়া যায়, ক্লিয়ার? তাহলে সেখান থেকে p0 ইজ ইকুয়াল টু, এটা লিখে দে, আপাতত কিছু দরকার নেই, আপাতত এটা লিখে রাখ, এটা পেলাম। এবার অঙ্কে কি বলছে, যে পিস্টনটাকে স্লাইটলি ডিসপ্লেসড করালাম ইকুইলিব্রিয়াম পজিশন থেকে অ্যান্ড দেন রিলিজড। তাহলে স্লাইটলি ধরে নে নিচের দিকে তুই নামালি, ওপর দিকেও দিতে পারিস, কোনো ব্যাপার না, লাস্ট অব্দি উত্তর একই আসবে, ঠিক আছে। তুই হোভ করলি, পিস্টনটাকে একটু সামান্য নামালি, এইটা ছিল ইকুইলিব্রিয়াম পজিশন মানে x0। তাহলে এটা হচ্ছে এখন x, তাহলে কতটা পরিমাণ, না সরি তুই x পরিমাণ নামালি ধরে নে, তাহলে কতটা পরিমাণ এখন গ্যাস আছে না x0 মাইনাস x। তাহলে এখন প্রেসার আর ভলিউম হয়ে গেছে পিভি। তাহলে এবার বলেছে সামথিং, প্রেসার ভলিউম দুটোই চেঞ্জ হবে, তো বলছে যে এবার যদি রিলিজ করা হয় আর পিস্টনটা যদি এবার, তাহলে কি হবে বল, নিচের দিকে তুই অল্প নামিয়েছিস, তাহলে ছেড়ে দিলে পিস্টনটা উপর দিকে উঠবে, এবার অসিলেট হতে চাইবে, অসিলেট হতে থাকবে। এইরকম অসিলেশন হলে একটা এসএইচএম তৈরি হচ্ছে, সেই এসএইচএম এর ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে, সেই এসএইচএম এর ফ্রিকোয়েন্সি কনসিডার করতে বলেছে যে কত হবে। তো ফার্স্ট অফ অল আগে দেখ অঙ্কে কি কি বলা আছে। অঙ্কে একটা জায়গায় বলা আছে, যেটা তোরা খেয়াল করছিস কিনা জানি না, যে এই অঙ্কটা এখান দিয়ে শুরু হবে, অ্যাজিউমিং দ্যাট দ্য সিস্টেম ইজ কমপ্লিটলি আইসোলেটেড ফ্রম দ্য সারাউন্ডিংস। এটা মানে কি, এটা মানে হচ্ছে বাইরে থেকে হিট দিচ্ছেও না, সারাউন্ডিংস এর সাথে হিট এক্সচেঞ্জ ইজ জিরো, বাইরে হিট দিচ্ছেও না, বাইরে থেকে কোনো রকম হিট নিচ্ছেও না, কমপ্লিটলি হিট এক্সচেঞ্জটা জিরো রেখেছে, বুঝা যাচ্ছে? কমপ্লিট হিট এক্সচেঞ্জ যদি আমি জিরো কনসিডার করি, তাহলে এই সিস্টেমটাকে কি ধরতে পারি বল, অ্যাডায়াবেটিক, হ্যাঁ কি না? থার্মোডাইনামিক্সে অ্যাডায়াবেটিকে Q0 হয় তো, তাহলে প্রসেসটা কি না অ্যাডায়াবেটিক প্রসেস। আইসোলেটেড যদি কোনো অঙ্কে থাকে এবং সেখানে যদি তোকে কোনো পিভি রিলেশন লিখতে বলে, তো আইসোলেটেডটাকে তুই অ্যাডায়াবেটিক প্রসেস ধরেও লিখতে পারিস, সিমিলার জিনিস, বুঝলি তো, অসুবিধা হবে না।
তাহলে এবার যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কত ছিল বল, P0 V0 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পি ভি টু দি পাওয়ার গামা। এবার V0 এর জায়গায় কি লেখা যায় না A ইন্টু x0, এ হচ্ছে এরিয়া, আর ভি এর জায়গায় কি লেখা যায় বল, A ইন্টু x0 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার গামা। ভলিউম মানে এরিয়া ইন্টু লেন্থ, এরিয়া তো আর চেঞ্জ হচ্ছে না, লেন্থটা চেঞ্জ হচ্ছে বেসিক্যালি। তাহলে দেখ a টু দি পাওয়ার গামাটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে P0 x0 টু দি পাওয়ার গামা ইজুকাল টু P0 x0 মাইনাস এক্স টু দি পাওয়ার গামা। সরি P0 না, সরি। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রেসারটা এখন মানে প্রেসার মানে তুই যখন ডিসপ্লেস করেছিস তখন প্রেসার কত আমি কি বললাম, এই অঙ্কগুলো তোকে কি বার করতে হবে, রেস্টোরিং ফোর্সটা খুঁজে বার করতে হবে। এখানে রেস্টোরিং ফোর্সটা কে, এই যে একটা তৈরি হয়েছে প্রেসার তুই পিস্টনটাকে নামানোর জন্য পি, এইটাই রেস্টোরিং ফোর্স। তাহলে বেসিক্যালি রেস্টোরিং ফোর্স সেটা কত, প্রেসার ইন্টু এরিয়া মানে পি ইন্টু এ। তাহলে P0 x0 টু দি পাওয়ার গামা ইন্টু এ বাই x0 মাইনাস এক্স টু দি পাওয়ার গামা। এইটা হচ্ছে আমার টোটাল প্রেসার মানে ফোর্সটা, যেটাই বলিস না কেন, যেটা রেস্টোরিং ফোর্স চেষ্টা করছে পিস্টনটাকে আবার তুলে ধরার মানে ওপরের দিকে। নেট ফোর্স কত, নেট রেস্টোরিং ফোর্স কত, নেট ফোর্স কত কেন, দেখ এটা চেষ্টা করছে, এই ফোর্সটা কি চেষ্টা করছে পিস্টনটাকে ওপরের দিকে ঠেলার, কিন্তু পিস্টনের একটা ওয়েট আছে না সব সময়, সেটা কোন দিকে বল, নিচের দিকে এমজি, সে চেষ্টা করছে পিস্টনটাকে নিচের দিকে নামানো। তাহলে নেট ফোর্স যদি আমরা কনসিডার করি সেই নেট ফোর্স কত হবে না P0 x0 গামা a বাই x0 মাইনাস এক্স গামা মাইনাস এমজি। আচ্ছা এমজির জায়গায় এইবার দেখ P0 a বসিয়ে দিতে পারি, তাহলে আমি কমন নিতে পারবো। P0 a যদি কমন নিয়ে নিই তাহলে x0 টু দি পাওয়ার গামা বাই x0 মাইনাস এক্স টু দি পাওয়ার গামা মাইনাস 1 এরকম পাচ্ছি। এতটা কারোর কোনো কোশ্চেন থাকলে বল, অঙ্ক শেষ হয়ে গেছে আর বেশি কিছু নেই। আচ্ছা কারো কোনো স্যার কোশ্চেন, ডায়াবেটিক কখন ধরা যায় একবার বলুন। আইসোলেটেড সিস্টেম, অ্যাডায়াবেটিক বলা থাকলে তো ধরবি সব সময় যদি অঙ্কে বলা থাকে, যেখানে তো বলা ছিল না কিন্তু আইসোলেটেড বলা আছে তাই। আর স্যার আগে একবার বললেন d2 থিটা বাই dt স্কয়ারটাকে ওমেগা স্কয়ার থিটা লেখা যায় তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইবার অঙ্কটার বাকি পার্টটা দেখ। এবার অঙ্কটা যেটা করব সেটা বেসিক্যালি সিম্পল নিউমেরিক্যালস, হ্যাঁ এটা মানে খুব একটা ফিজিক্সের কিছু নেই। x0 গামা দিয়ে ওপর নিচে ভাগ করে দিচ্ছিস, তাহলে দেখ 1 মাইনাস এক্স বাই x0 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 এরকম আসছে। এবার এটাকে যদি ওপরে লিখিস তাহলে 1 মাইনাস এক্স বাই x0 হোল টু দি পাওয়ার মাইনাস গামা। এবার বাইনোমিয়াল এক্সপানশন আশা করি এতদিনে সবার পড়া হয়ে গেছে। এবার ভালো করে দেখ এক্স বাই x0টা একের থেকে অনেক ছোট, x0টা অনেক বড় ছিল, এক্সটা অনেক ছোট ছিল। এক্স বাই x0টা একের থেকে যদি অনেক ছোট হয় তাহলে এটাকে ভাঙলে বুঝতে পারছিস তো, এটা বেসিক্যালি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন। এটাকে ভাঙলে এক্স স্কোয়ার এক্স কিউ এক্স টু দি পাওয়ার 4 এইসব হায়ার টার্মস গুলো আসবে। কিন্তু যেহেতু এক্স এর জায়গাটা মানে এক্স বাই x0 যেটা আছে সেটাতে একের থেকে ছোট, তাহলে হায়ার টার্মস গুলো আরো ছোট হবে, তাহলে ওটা নেগলিজেবল ধরা যায়। তাহলে শুধু একটা টার্মই এক্সিস্ট করবে, সেটা কত না 1 মাইনাস গামাটা নিচে নেমে যাবে গামা এক্স বাই x0। আই থিঙ্ক বাইনোমিয়াল এক্সপেনশন জানিস তোরা, ওই ওটাকে বাইনোমিয়াল এক্সপেনশনে ভাঙবি তাহলে প্রথম দুটো ইয়ে থেকে যাবে, হায়ার টার্মস গুলো নেগলিজেবল হয়ে যাবে, -1 হয়ে গেল, তাহলে 1 1 কেটে গেল। তাহলে কত পেলি না P0 a গামা এক্স বাই x0, এটা পেলি ফোর্সের ভ্যালু। ঠিক আছে, তাহলে যেই ফোর্সের ভ্যালু আমি কি বললাম ফোর্স অব্দি নিয়ে আসতে হবে, ফোর্সে নিয়ে এসে তারপর তোকে কোথায় নিয়ে যেতে হবে বল, ওমেগা স্কোয়ারে নিয়ে যেতে হবে। ফোর্সে নিয়ে গিয়ে তারপর তোকে কোথায় নিয়ে যেতে হবে বল, ওমেগা স্কোয়ারে নিয়ে যেতে হবে। সেটা কি করে করবো আমরা, আমরা এসএইচ এর অ্যাক্সেলারেশন মানে ওমেগা স্কোয়ার এক্স জানি তো, মড ভ্যালু ধরেই কর। তাহলে ফোর্স মানে কত, ফোর্স মানে হচ্ছে এম ওমেগা স্কোয়ার এক্স, এম এম মাস ওমেগা স্কোয়ার এক্স, সেটা ইকুয়াল টু তাহলে কত না এ ওমেগা এক্স, এরকম এটা। তাহলে এক্স দুদিক দিয়ে কাটছে, তাহলে ওমেগার ভ্যালু কত পাচ্ছি, দেখ রুট আন্ডার P0 a ওমেগা বাই এম x0 এরকম পাচ্ছিস।
ঠিক আছে, এবার তোকে ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে, তাহলে ওমেগা যেহেতু বেরিয়ে গেছে তাহলে ওমেগার জায়গায় এগেন 2πf বসা। এবার তো সবাই বুঝেই গেছিস, তাহলে 2πf বসাবো। এইবার অঙ্কটায় দেখ, তুই যদি অপশান গুলো দেখিস, অপশানে না কোথাও x0 নেই, তাই ইচ্ছা করে ওপর নিচে a দিয়ে গুণ করলি, ইচ্ছা করে ওপর নিচে a দিয়ে গুণ করলি, তাহলে ওপরে a স্কোয়ার চলে আসলো। ফ্রিকোয়েন্সিটা কত আসছে না 1/2π E0 a স্কোয়ার গামা। আচ্ছা, a ইন্টু x0 মানে ইনিশিয়াল ভলিউম যেটা ছিল সেটা না, লেন্থ ইন্টু এরিয়া, ইনিশিয়াল লেন্থ ছিল x0 আর এরিয়া দিয়ে গুণ করলে ইনিশিয়াল ভলিউম পাবো, এইটা পাচ্ছি, মানে অপশন সি। বেশ ভালো অঙ্ক কিন্তু এগুলো, মানে অঙ্কগুলোর প্রসেসটা দেখ, প্রত্যেকটা অঙ্কতেই ওটা যেহেতু রোটেশনাল অসিলেশন ছিল তাই ফোর্সের জায়গায় আমরা টাও বার করেছিলাম, দিয়ে ওমেগা ক্যালকুলেট করেছিলাম। এটা তো লিনিয়ার গল্প, তাই আমরা লিনিয়ার ফোর্সটা বার করলাম, বুঝা গেল? তাই আমরা লিনিয়ার ফোর্সটা ক্যালকুলেট করলাম। হয়েছে? মোটামুটি বোঝা গেল তো, 8, 9, 10 মোটামুটি করবি, তারপরের গুলো চেষ্টা করবি। আচ্ছা 12টা দেখ, এগেন একটা ড্যাম অসিলেশনের অঙ্ক আছে, ওই অ্যাম্পলিটিউডেরই অঙ্ক, যেটা 4 নম্বরে করানো হচ্ছিল। আবার 11 অঙ্কটা দেখ, 11 অঙ্কটা একটা ভালো অঙ্ক, আসার মতো অঙ্ক, ঠিক আছে? তো 11-এর অঙ্কটা দেখ কি বলেছে, যে একটা পেন্ডুলামকে যখন একটা স্টেশনারি লিফটের সিলিং এ ঝুলিয়েছি তখন টাইম পিরিয়ড কি? টাইম পিরিয়ড স্টেশনারি চুপচাপ লিফটে দাঁড়িয়ে আছে, তাহলে ফর্মালও এমনি, চুপচাপ দাঁড়িয়ে থাকা মানে পেন্ডুলামের ববের ওপর কোন ফোর্সটা কাজ করছে? শুধুমাত্র জি অ্যাক্সিলারেশনটাই কাজ করছে। এবার বলছে লিফটটা উপরের দিকে উঠছে, কিন্তু কত স্পিড নিয়ে উঠছে বলা নেই, তার জায়গায় বলা আছে দেখ যে লিফটটার ডিস্টেন্স y=t², এরকম বলা আছে। আর আজকে দেখ, এটা যদি একটা লিফটের মধ্যে থাকে আর লিফটটা উপরের দিকে এ অ্যাক্সিলারেশন নিয়ে ওঠে, তাহলে ববের ওপর আর একটা এ অ্যাক্সিলারেশন কাজ করবে, সিউডো ফোর্স, মনে পড়ছে তো? নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, নিউটনস লজ অফ মোশনে পড়ানো হয়েছিল 11। তাহলে এখন টাইম পিরিয়ড বলছে যদি কত হবে বার করতে হবে, ধরে নে স্মল t0, তাহলে কত হবে 2π√L/g+a হবে। এখন ক্লিয়ার? উপরের দিকে উঠলে, আজকে রেফারেন্স ফ্রেম যদি উপরের দিকে অ্যাক্সিলারেশন থাকে, তাহলে রেফারেন্স ফ্রেমের জন্য বডির ওপর অ্যাক্সিলারেশন কোন দিকে থাকবে বা নিচের দিকে থাকবে। এইবার এটা আমি কি করে বার করব দেখ, আমরা y=t² লিখতে পারি, কারণ আমাদের লিফটের অ্যাক্সিলারেশন নিয়ে কিছু বলা নেই, লিফটের অ্যাক্সিলারেশন নিয়ে কিছু বলা নেই, ঠিক আছে? তাহলে একে যদি আমরা ডবল ডিফারেন্সিয়েশন করি, কিন্তু লিফটের ডিস্টেন্স নিয়ে বলা আছে, লিফটের ডিস্টেন্স নিয়ে বলা আছে সেটা t², তাহলে লিফটকে ডিস্টেন্সকে যদি আমি ডবল ডিফারেন্সিয়েশন করি তাহলে কত পাবো লাস্ট অব্দি বল? 2। তাহলে অ্যাক্সিলারেশনটা বেসিক্যালি 2, বুঝতে পারলি? তাহলে t0 এর ভ্যালুটা কত না 2π√L/, সরি কি ভুলে যাচ্ছে, জি এর জায়গায় 10 বসিয়ে দে, কোনো ব্যাপার না, 12, মানে এটা দেবে 2π√L/10 আর এটা L/12। তোকে t0 বার করতে বলেছে, √10/12 ইন্টু t হবে, মানে 5/6। অপশন বি উইল বি কারেক্ট, অপশন বি উইল বি দ্য কারেক্ট অপশন। এবার 14-র একটা অঙ্ক ভালো দেখতে পাচ্ছিস তোরা, যে একটা স্প্রিং এর ওপর হট করে এসে একটা বল পড়ছে, যার জন্য স্প্রিংটা অসিলেট করতে শুরু করছে।
নাম্বার 14 দেখ নেক্সট অঙ্কটা। আচ্ছা নাম্বার 14 কি দেওয়া আছে দেখ, এই উচ্চতা থেকে কি বলছে, একটা মাস এসে পড়ছে, সেটা কিনা তোর ওই প্যান মানে স্প্রিং এর সাথে যে প্যানটা লাগানো আছে সেখানে গিয়ে স্ট্রাইক করে ডাইরেক্ট অ্যাটাচড হয়ে গেছে। তাহলে অ্যাটাচড হয়ে যাওয়ার পর সেটা এসএইচএম করছে, তাহলে এসএইচএম করলে তোর বলছে যে ওই মানে এসএইচএম এর অ্যামপ্লিটিউড বেসিক্যালি তোকে দেখ বলতে চাইছে যে দ্য ম্যাক্সিমাম হাইট আপ টু হুইচ দ্য প্যান উইল রাইজ। ম্যাক্সিমাম হাইট আপ টু হুইচ দ্য প্যান উইল রাইজ মানে ম্যাক্সিমাম তার অ্যামপ্লিটিউড কত সেটা জানতে চাইছে, পরিষ্কার কথা। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে কি কি হচ্ছে একটু ভালো করে ভাবি। তুই যদি একটু খেয়াল করিস, প্রথমে একদম ইনিশিয়ালি যখন হবে তখন কি হবে, এই উচ্চতা থেকে তো এসে প্যান্ট মানে বলটা বা যাই ধরিস না কেন, বলটা এসে তো স্ট্রাইক করলো, দিয়ে প্যানটাকে একটু হাইট নামিয়ে দেবে না, মানে এই যে প্যানের হাইট ছিল তাকে চেপে দেবে তো, বুঝতে পারছিস কথাটা আমার? ধরে নিচ্ছি এক্স পরিমাণ চেপে দেবে, তার মানে বডিটা আসলে কতটা পরিমাণ গেল বলতো, এইচ প্লাস এক্স, এই যে একটু চেপে দেবে, এইচ প্লাস এক্স পরিমাণ যাচ্ছে, তাহলে কতটা পোটেনশিয়াল এনার্জি, এমজি ইন্টু এইচ প্লাস এক্স। বোঝা গেল কি গেল না? এইবার কি হবে, এই যে স্প্রিংটাকে চাপার জন্য একটা পোটেনশিয়াল এনার্জি তৈরি হলো, এবার কি হবে, রিলিজড হবে স্প্রিংটা কাইনেটিক এনার্জি, এবার স্প্রিংটা প্রসারিত হওয়ার চেষ্টা করবে তো, এটাই কমপ্লিটলি স্প্রিং এর কাইনেটিক এনার্জি, হাফ কে এক্স স্কোয়ার। ক্লিয়ার হলো কিনা বল আগে, নাকি আরেকবার বলবো কি, না সবাই বুঝেছিস? স্যার ওইটা পুরোটাই কাইনেটিক এনার্জি হয়ে যাবে? হ্যাঁ পুরোটাই। তাহলে সবাই বুঝতে পেরেছিস মোটামুটি যে যতটা পোটেনশিয়াল এনার্জি নিয়ে এসে বডিটা প্যানটাকে বা স্প্রিংটাকে টোটাল হিট করছে। অনেকে ভাবে শুধু তো তাদের এমজিএইচ হওয়া উচিত, ওখানে অঙ্কটা ভুল হচ্ছে সবার। শুধু এমজিএইচ হবে না, কারণ আরো একটু প্যানটা নিচের দিকে নামবে, এই ব্যাপারটাও তোকে কনসিডার করতে হবে। তাহলে এখান থেকে তুই দেখ এক্স এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছিস, 2mgx মাইনাস 2mgh ইকুয়াল টু 0। কোয়াড্রেটিক ইকুয়েশন তুই যদি সিদ্ধারাচার্যতে অ্যাপ্লাই করিস তো গুণ টুন করবি, তো আশা করি বি স্কোয়ার মাইনাস 4ac ওগুলো করতে পারবি। তো লাস্ট অব্দি উত্তরটা আসবে সিদ্ধারাচার্য অ্যাপ্লাই করে না, রুট ওভার প্লাস মাইনাস রুট আন্ডার এম স্কোয়ার জি স্কোয়ার বাই কে স্কোয়ার প্লাস 2mgh প্লাস কে। এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এবার তোকে দেখ এক্স এর ভ্যালু তো তোকে যদি আমি এখান থেকে অ্যাপ্লাই করি কোনটা আসছে, এটা হচ্ছে বড় কোশ্চেন। মানে আমাকে তো এই এক্স এর অ্যাম্পলিটিউডেই তো কাঁপতে থাকবে স্প্রিংটা। আমরা যদি দেখি মাইনাস মানটা হবে, দাঁড়া একটু 1 মিনিট সময় দেন। এ মাইনাস, এটা এক্স এর ভ্যালু বেরোলো তোর, মাইনাস তো হবে না এটা বোঝা যাচ্ছে, মানে এই রুটেরটা প্লাস তো হবে, বাট মাইনাস এমজি বাই কি, এটা আমার এক্স এর ভ্যালু বেরোলো, অ্যাম্পলিটিউড মাইনাস এমজি বাই কে যদি করি তাহলে এমজি বাই কেটা কেটে যাওয়া উচিত শুধু। দাঁড়া, মাথা কাজ করছে না, উত্তরের সাথে আসলে মিলছে না। তোর ব্যাপারটা হচ্ছে
এখানে উত্তরটা দেওয়া আছে 14টা বি, বুঝতে পেরেছিস তো? কিন্তু আমার যা ক্যালকুলেশন এসছে সেই অনুযায়ী সি চলে আসছে, দেখ +1 আসবে, সিটা আসছে না, সি আসছে। এটা এক্স আসলো, এক্স এর ভ্যালু হচ্ছে এ মাইনাস এমজি মাইনাস কে, মাইনাস এমজি মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, আপাতত যেটা আসছে সেটাই কর। এখন যোগ বিয়োগটা দেখতে হবে, কিন্তু আমার যোগ বিয়োগ তো ভুল আসে বলে মনে হচ্ছে না। -4ac, না ঠিকই তো আছে, b² - 4ac। যাই হোক, যোগ বিয়োগটা দেখতে হবে তো। আচ্ছা, এখান থেকেও দেখ mg/k একটা কমন যাবে, প্লাস ধরে নিচ্ছি সব, ঠিক আছে? তাহলে দেখ আসছে এরকম না, 1 প্লাস mg/k কমন নিতে পারিস এই রুটের ভেতরটা থেকে, বুঝতে পেরেছিস তো? তাহলে 1 প্লাস 2kh/mg। অপশন সি আপাতত দিয়ে রাখ। স্যার বলছি প্লাস মাইনাস মধ্যে থেকে প্লাসটাই নিলেন কেন? এই ভ্যালুটা তো mg/k থেকে বেশি না, নেগেটিভ হয়ে যাবে এক্স এর ভ্যালু। রুটের ভেতরে ভ্যালুটা তো mg/k থেকে বেশি, এটা তুমি তো বুঝতে পারছিস। এই যে দেখ m² হ্যাঁ, g² k² প্লাস একটা সামথিং আছে তো। কিন্তু স্যার ওখানে তো বলেছে যে প্যানটা কতটা উঠবে, মানে নেগেটিভটা ধরতে হবে না এক্সট্রা। এক্স এর ম্যাগনিটিউড জানতে চেয়েছে তোকে, প্যান কতটা উঠবে সেটা তো আলাদা কথা। প্যান কতটা উঠবে আর নামবে, প্যান উপরে যতটা উঠবে নিচেও তো ততটাই নামবে না, এটা অসিলেশন করে, মানে অ্যাম্পলিটিউড তোকে জানতে চেয়েছে, বেসিক্যালি অ্যাম্পলিটিউড তোকে কনসিডার করতে বলেছে, ঠিক আছে? তো ওটা ওই ম্যাগনিটিউডটা পজিটিভ হবে, সেই হিসাবে মাইনাস ধরলেও তো এটা মিলছে না, মাইনাস ধরলেও মাইনাস তুই যদি কনসিডারও করিস, সাপোজ তুই মাইনাস কনসিডার করেছিস, তাহলেও তোর mg/k কমন নিলে হয়ে যাচ্ছে দেখ 1 - √1 + 2kh/mg, ঠিক আছে? এইবার তুই তোর কথা অনুযায়ী যদি আবার মাইনাস ধরিস, যেহেতু ওপর দিকে যাচ্ছে না, ম্যাক্সিমাম হাইট জানতে চেয়েছে, ঠিক আছে? মানে আপওয়ার্ডে কতটা গেছে, মানে -x জানতে চাস, তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করে দিস, যেহেতু আপওয়ার্ড জানতে চেয়েছে, যে কারণ আমি এক্সটা ইনিশিয়ালি ধরেছিলাম দেখ ডাউনওয়ার্ডস, এই যে এটাকে এক্স ধরেছিলাম, আমাকে জানতে চাইছে এইটা, তাহলে -x ধরছি ওটাকে। আর তুই যদি এটাকে -x ধরতিস তাহলে ওটা, তাহলে -x যদি ধরিস তুই, তাহলে দেখ মাইনাসটা ভেতরে অ্যাবজর্ব করিয়ে দে, তাহলে তোর চলে আসবে কত না, √1 + 2kh/mg -1, মানে অপশন বিটা চলে আসছে, তখন মিলে যাচ্ছে অপশনটা। এটা আমি একবার দেখবো যে মাইনাসটা ধরেই মানে ডিরেকশনটা ধরার দরকার আছে কিনা দেখতে হবে, ঠিক আছে? প্রসেসটা শিখে রাখ, তাহলেই হবে। আমি ডিরেকশনটা ধরতে হবে কিনা সেটা আমি বলে দেবো, একবার আমি একটু সলিউশনটা দেখতে হবে, কারণ এখানে অপশনটা শুধু বি দেওয়া আছে, তো আমার মনে হয় সলিউশনে মাইনাস ধরেই করেছে, সলিউশনটা দেখে আমাকে বলতে হবে, ঠিক আছে? তো প্রসেসটা বুঝতে পারলি না সেটা দেখ, সেটা হচ্ছে ইম্পর্টেন্স। যাই হোক, তো নেক্সট গুলো করিস নিজের মতো। আমরা এবার একটু ওয়েভসে চলে যাচ্ছি, হ্যাঁ, ডাইরেক্ট। ওয়েভসের আমরা শুরুই করবো 2 নাম্বারটা দিয়ে, 2 নাম্বারটাই দেখে দেখ, ইন্টারেস্টিং লাগছে। কি বলছে, একটা ইউনিফর্ম রড আছে যাকে একটা ঝুলিয়ে রেখেছিস, একটা ট্রান্সভার্স ওয়েভ এর λ0 রোপের মিডিলে আছে, তার জন্য দেখ ওই যেরকম বেঁকানো সাইন আছে, মানে এটা রডটা বেঁকানো হয়েছে না, ওয়েভটা ওর মধ্যে দিয়ে যাচ্ছে সেটা বলা হচ্ছে। বলছে যখন মিডিলে আছে তখন তার ওয়েভলেন্থ λ0, যখন এই টপ মোস্টে পৌঁছাবে তখন কত হবে। খুব ভালো অঙ্ক, এরকম অঙ্ক আমি এমনি নর্মাল ক্লাসেও যখন পড়াচ্ছিলাম ওয়েভস তখন করিয়েছিলাম, আমি জানি না কতজনের মনে আছে, ঠিক আছে? যে যখন আমার মিডিলে আছে তখন ওয়েভলেন্থটা λ0, যখন ওয়েভলেন্থটা একদম উপরে চলে গেছে তখন মানে ওয়েভটা একদম উপরে চলে গেছে তখন তার ওয়েভলেন্থ কত। এটা একটা ফর্মুলা হয় বেসিক্যালি। দেখ এটা হচ্ছে কি, একটা রডের মধ্যে দিয়ে পালস যাচ্ছে, পালস মানে হার্টবিট যদি দেখিস না, ওরকম একটা ফ্লো করছে। রিলে ফর্মুলাটা মনে রাখ, লিখে রাখ, এটা ফর্মুলা জানলে এটা করতে পারবি না। স্পিড অফ পালস from bottom
বটম থেকে যদি কনসিডার করিস ফর্মুলা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু রুট আন্ডার জিএক্স। নিচ থেকে ধরতে হবে লেনটা, কিন্তু বারবার মনে রাখতে হবে, শুধু ফর্মুলা মুখে আসতে হবে না, কোথা থেকে ধরা হচ্ছে, কারণ আমাদের একটা হয় যে কি যেহেতু আপওয়ার্ড পয়েন্ট থেকে ঝুলিয়েছিস তো ওখান থেকে ধরে নেয়, আসলে ভি রুট ওভার জিএক্স। তাহলে মিড পয়েন্টে ভেলোসিটি কত, জি ইন্টু এল বাই টু। আবার ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, না এল ল্যামডা, তাই তো? মানে ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা। এখানে তোকে বলেছে ল্যামডা 0, তাহলে এইটা হচ্ছে এটা। আর হাইয়েস্ট পয়েন্টে গিয়ে এখন ভেলোসিটি কত, জি ইন্টু এল, এখন হচ্ছে ল্যামডা প্রাইম। তুই বলতে দাদা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে না কেন? ফ্রিকোয়েন্সি কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, এভাবে পড়েছিস তো। ফ্রিকোয়েন্সি কোনোদিনও একটা ওয়েভসের চেঞ্জ হতে পারে না, তার ওয়েভ লেন্থ চেঞ্জ হতে পারে, ভেলোসিটি চেঞ্জ হতে পারে, আর ফ্রিকোয়েন্সি কোনোদিনই চেঞ্জ হবে না কোনো ফর্মুলা। ফ্রিকোয়েন্সি চেঞ্জের কোনো ফর্মুলাই নেই ওই জন্য। তাহলে যদি এবার অ্যাপ্লাই করে দিই ল্যামডা প্রাইম, মানে ভাগ করে দে দুদিকটা, তাহলেই বুঝে যাবি। তাহলে ডান দিকটা পাবি এরকম, আর বাঁ দিকটা পেয়ে যাবি √2। তাহলে অপশন বিটা কারেক্ট। ঠিক আছে, আচ্ছা এবার 4 অঙ্কটা দেখ। কি বলছে, একটা 16 মিটারের ওয়্যার দেওয়া আছে, লেন্থ 1.5 মিটার, স্টিল দিয়ে তৈরি। টেনশন বলছে স্ট্রেন তৈরি করে 1%। তাহলে বলছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বার করতে। ডেনসিটি দেওয়া আছে আর ইলাস্টিসিটি দেওয়া আছে। ইলাস্টিসিটি মানে ইয়ং মডুলাস বলে দিয়েছে। যাই হোক, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি ছিল, একটা স্ট্রেচ ওয়্যারের জন্য 1/2L √ T/μ। যে মিউটাকে কি বলা হতো বলতো, মাস পার ইউনিট লেন্থ। মনে করছেন, টোটাল মাস না কিন্তু, মাস পার ইউনিট লেন্থ। এবার এখানে কি কি বলা আছে দেখ, আমরা যদি মিউ এর জায়গায় বসাই সেটা এ ইন্টু রো বসাতে পারি। মাস পার ইউনিট লেন্থকে তো আমরা এরিয়া ইন্টু ডেন্সিটি বলতেই পারি। যারা বুঝতে পারি না, মাস পার ইউনিট লেন্থ, মাস মানে কি বলা যায়, ভলিউম ইন্টু ডেন্সিটি। ভলিউম মানে বোঝানো যায় এরিয়া ইন্টু লেন্থ, কেটে গেলে এ রো। ঠিক আছে, তাহলে মিউ তো এটাই ছিল। তাহলে এফ ইকুয়াল টু কত আসলো বল, 1/2L √ T/a রো, এরকম পেলাম আমরা। ক্লিয়ার? এখান থেকে এটা তো হলো। আবার ইয়ং মডুলাস যা অঙ্কে বলা আছে, ইলাস্টিসিটি। ইয়ং মডুলাস মানে আমরা কি জানতাম, F/a, মানে এফটা তো এখানে T/a বাই ডেল্টা L/L, মানে বেসিক্যালি L/ডেল্টা L। এটা ছিল স্ট্রেস বাই স্ট্রেন, মনে কর, তাই তো? তাহলে এখান থেকে আমরা T/a-টাকে রিপ্লেস করতে পারি কি দিয়ে, না Y ডেল্টা L/L দিয়ে রিপ্লেস করতে পারি। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যে যে ভ্যালুগুলো বলা আছে আমাকে সেই সেই টার্মসে বেসিক্যালি নিয়ে যেতে হবে, আর কিছুই না। ডেনসিটি বলা ছিল তাই দেখ ওরকম ভাবে চেঞ্জ করেছি সব। তাহলে এবার যদি আমরা চেঞ্জ করি তাহলে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি দেখ 1/2L √Y ডেল্টা L/L ইন্টু রো, এরকম পাচ্ছি। এবার অঙ্কে দেখ কি কি বলে দিচ্ছে, এল তো 1.5 মিটার বলে দিয়েছে, আর স্ট্রেন মানে হচ্ছে ডেল্টা L/L, এটা 1% বলেছে। তাহলে 1% মানে অ্যাকচুয়ালি ভ্যালু কত, 1/100, সরি একটা শূন্য হবে। 1% মানে কি, 1/100 মানে 0.1। এখান থেকে তো ডেল্টা এলো তোরা বার করে নিতে পারিস, 0.01-কে 1.5 দিয়ে গুণ করব। ঠিক আছে, এবার এল এর ভ্যালু জানিস, ওয়াই এর ভ্যালু জানিস, রো এর ভ্যালু জানিস। দেখ ওয়াই এর ভ্যালু বলা আছে এটা, আর রো এর ভ্যালু 7.7 এটা বলা আছে। ভ্যালুগুলো বসাবি, যে ভ্যালুটা দেবে সেটাই। ওটা একটা অলমোস্ট 178 এর কাছাকাছি আসবে, আনসারটা অলমোস্ট 178 হার্জের কাছাকাছি আসবে। লিখে নে। হয়েছে,
এবার নেক্সট অঙ্ক দেখ 5-এরটা। কি বলছে, একটা এগেন সোনোমিটারের কি বলছে, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি f0 বলছে দ্য ব্রিজ ইজ নাও ইন্ট্রোডিউস এট এ ডিস্টেন্স ডেল্টা এল ফ্রম দ্য সেন্টার অফ ওয়্যার। The number of the beats heard if the both sides of the bridge are set into vibration in their fundamental modes. যাই অত কিছু দেখে লাভ নেই, আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি না 1/2L রুট আন্ডার টি বাই মিউ। আবার টি বাই মিউ কে লেখা যায় হচ্ছে ভি, ভেলোসিটি অফ সাউন্ড থ্রু ওয়্যার, তাই তো, ইন এ স্ট্রেচের স্ট্রিং, না V/2L। এই ভিটা কি না ভেলোসিটি অফ সাউন্ড থ্রু স্ট্রেচড ওয়্যার। স্ট্রেচড ওয়্যারের মধ্যে দিয়ে সাউন্ডের ভেলোসিটি ফর্মুলা তাই হয় √T/μ স্ট্রেচড ওয়্যার। তো সোনোমিটারে তো আমরা স্ট্রেচড ওয়্যারই ইউজ করি। আচ্ছা, এইবার বিট মানে কি, বিট মানে ছিল কি বল, দুটো ফ্রিকোয়েন্সির বিয়োগফল। বিট ইজ ইকুয়াল টু কত বল, প্রথম ফান্ডামেন্টাল যে কোনো একটা, যেটা f1 - f2 যাই ধরিস না কেন। তাহলে এইবার দেখ এখন ব্রিজটাকে কি বলেছে, ডেল্টা এল পরিমাণ সরিয়ে এনেছিস। বলছে দ্য ব্রিজ ইজ নাও ইন্ট্রোডিউস এট এ ডিস্টেন্স ডেল্টা এল ফ্রম দ্য সেন্টার অফ দ্য ওয়্যার। ঠিক আছে, মানে তোদের যদি সোনোমিটারের জিনিসটা মনে থাকে, সোনোমিটার ছিল এই যে এখানে একটা ছিল, আর এই হচ্ছে মাঝখানে ব্রিজটা, এইটা হচ্ছে তোর L/2 মানে এটা ছিল L/2 প্রথমে, এটাও ছিল L/2, বুঝতে পারছিস তো। এখন কি বলছে, কোনো একটা দিকে ব্রিজটা ডেল্টা এল পরিমাণ সরিয়ে নিয়েছিস, ধরে নে এইদিকে সরিয়ে নিয়েছিস, তাহলে এই লেনটা এখন কত হয়ে গেল বল, L/2 মাইনাস ডেল্টা এল, আর এই লেনটা কত হয়ে গেল বল, L/2 প্লাস ডেল্টা এল। বুঝতে পারলাম? তাহলে দুটো আলাদা আলাদা লেন্থ হয়ে গেল দুটো ওয়্যারের, এই যে এইটুকুনি ওয়্যার আলাদা লেন্থ হলো আর ওইটুকুনি ওয়্যার আলাদা লেন্থ হলো। তাহলে যেই আলাদা আলাদা লেন্থ হয়ে গেল, তাহলে ফ্রিকোয়েন্সি এখন আলাদা আলাদা তৈরি হবে, হ্যাঁ কি না? তাহলে আমরা বিট শুনতে পাবো। আগে তো শুনতে পাচ্ছিলাম না, তখন তো দুজনেরই লেন্থ L/2 ছিল, তাই দুজনে একই ফ্রিকোয়েন্সি তৈরি করছিল, তাই বিট শুনতে পাচ্ছিলাম না। এখন যেহেতু তুই ওই মাঝখানে ওটাকে চেঞ্জ করে দিয়েছিস, তাই বিটটা তৈরি হচ্ছে। তাহলে f1 কি ধরতে পারিস না V/2 ইন্টু এল এর জায়গায় এখন কত বসবে বল, L/2 মাইনাস ডেল্টা। তুই বলতে পারিস দাদা তুমি মাইনাসটাই ধরলে কেন, আমি f1টাকে বড় ধরেছি। তো f1 বড় ধরা মানে নিচের জিনিসটা লেনটা ছোট হতে হবে, তো যাতে জিনিসটা বড় থাকে, তাই L/2 মাইনাস ডেল্টা এল ধরলাম, মাইনাস V/2 ইন্টু L/2 প্লাস ডেল্টা এল। এইবার এখান থেকে আমাকে ক্যালকুলেশনটা কন্টিনিউ করতে হবে। ক্যালকুলেশনটা কন্টিনিউ করলে আমি V/2টা কমন নিতে পারি, 1/L/2 মাইনাস ডেল্টা এল মাইনাস অফ 1/L/2 প্লাস ডেল্টা এল, এটা আমার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ভি এর জায়গায় আমরা কি বসাতে পারি, ভি এর জায়গায় এই এক্সপ্রেশনটা থেকে দেখ f0 ইন্টু 2L বসাতে পারি, হ্যাঁ কি না? ভি এর এক্সপ্রেশনে কেন অপশনগুলোতে দেখ কোথাও ভি নেই, তাহলে f0 ইন্টু 2L বসাতে পারি, 2 কেটে গেল, তাহলে f0 ইন্টু এল পড়ে থাকলো। ঠিক আছে, f0 ইন্টু এল পড়ে থাকলো। আচ্ছা এবার যদি আমরা ক্যালকুলেট করি কত আসছে, না নিচে চলে আসছে কি বল, L²/4 মাইনাস ডেল্টা এল তার হোল স্কোয়ার, আর ওপরে কত আসছে বল, ওপরে কি এক্সিস্ট করবে, মাইনাসটা এক্সিস্ট করবে, তাই তো, মানে ওপরে চলে আসছে তোর 2 ডেল্টা এল, 2 ডেল্টা এলটা আসছে। ঠিক আছে, এইবার এখান থেকে যদি আমি 4টাকে উপরে গুণ করে দিই সবকিছু, তাহলে f0L ইন্টু 8 ডেল্টা এল বাই L² মাইনাস 4 ডেল্টা এল এর স্কোয়ার, এইটা এতদূর চলে এসছে। এবার দেখ ডেল্টা এল এর ভ্যালুটা এল এর তুলনায় অনেকটাই কম, তাই তো, তাহলে এল এর তুলনায় যদি অনেকটা কম হয়, নিচের যে L² থেকে 4 ডেল্টা এল স্কোয়ার বাদ দেওয়াতে কিছু যায় আসে না, তাহলে পড়ে আছে f0L ইন্টু 8 ডেল্টা এল ওপরে আছে, নিচে পড়ে থাকবে L²। যেহেতু আমি খুব একটা ডেল্টা এলটা খুবই স্মল ধরছি, তাহলে একটা এল কেটে গেল, তাহলে 8 f0 ডেল্টা এল বাই এল, 8 f0 ডেল্টা এল বাই এল, মানে 5এরটা দেখ অপশন এ আসছে, 5এরটাই অপশন এ আসছে, দেখে না। ডপলার এফেক্টের একটা অঙ্ক করিয়ে দেবো, সারা জীবন মনে থাকবে, একটাই ফর্মুলা ডপলার এফেক্টের,
একটাই নর্মাল একটা ফর্মুলা, সেটা অ্যাঙ্গুলার ডপলার এফেক্ট, 6টা ডপলার এফেক্টের অঙ্ক, সেটা অ্যাঙ্গেলে থাক সোজাসুজি আসুক কোনো কিছু যায় আসে না, একটা ফর্মুলা লিখবে, একটা বুঝিয়ে দেবো, সারা জীবন তোদের মনে থাকবে, আর মনে থাকা উচিত, বাড়ির পড়তে নিতে পারবি। যাই হোক, এটা তো বেসিক অঙ্ক, প্রথমে থিওরিটা বুঝে গেলে তারপর আর কিছু করার নেই, তারপর তো এমনি অঙ্ক যোগ বিয়োগ করা হচ্ছে। আচ্ছা, নেক্সট 6 অঙ্কটা দেখ, 6 অঙ্কটা কি বলছে ভালো করে দেখ। 6 অঙ্কটা ছেড়ে দেখ, ডপলার এফেক্টের নর্মাল অঙ্ক দেখ। ডপলার এফেক্ট মানে বুঝতেই পারছিস যে ফ্রিকোয়েন্সি কম বেশি শুনতে পাবি। তো ফর্মুলাটা হচ্ছে ভি প্লাস মাইনাস ভি জিরো কস থিটা বাই ভি প্লাস মাইনাস ভিএস কস থিটা। ঠিক আছে, প্লাস মাইনাসটা তোকে সিচুয়েশন যেরকম আছে তার উপর ডিপেন্ড করবে। আর থিটাটা কি না অ্যাঙ্গেল, আজকে হতেই পারে ম্যাক্সিমাম, যদিও এই অঙ্কে থিটাটা আছে কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক তোরা দেখেছিস কি হয় যে সরল রেখা বরাবর হয়, তাই তো? ম্যাক্সিমাম অঙ্ক তোরা কি দেখেছিস সরল রেখা, মানে সোর্সও সোজা সোজা এগিয়ে আসছে আর অবজারভারও সোজা সোজা এগিয়ে বা পিছিয়ে যাচ্ছে, তখন ফর্মুলাটা এরকম হবে। বোঝা গেল? জেনারেলি ফর্মুলাটা নিচেরটাই হয় যেটা বক্স করে লিখেছিস, বাট অ্যাঙ্গেলে থাকলে এরকম হবে। এইবার অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল ছাড়, আগেই প্লাস মাইনাসের গল্পটা ভাব, কিভাবে তোরা এগুলো অ্যাপ্লাই করবি ভাব। আজকে ধর সোর্স চুপচাপ আছে, অবজারভার এগিয়ে আসছে, বোঝা গেল? সোর্স চুপচাপ আছে, অবজারভার এগিয়ে আসছে, তাহলে জোরে শুনতে পাবি না আসতে আমায় বলতো? জোরে শুনতে পাবি, তাই তো? তাহলে ওপরের ভ্যালুটা বেশি, তুই এইটুকুনি মনে রাখবি, অবজারভারের ভেলোসিটির যে এফেক্টটা সেটা ওপরে, সোর্সের ভেলোসিটির যে এফেক্টটা সেটা নিচে, এটা মনে রাখলেই হবে। তাহলে অবজারভার এগিয়ে আসলে জোরে শুনতে পাবো, তাহলে জোরে শুনতে পেলে ওপরের ভ্যালুটাকে বেশি হতে হবে, হ্যাঁ কি না? তাই তো? তাহলে তখন হয়ে যাবে কি বল, ভি প্লাস ভি জিরো। বুঝতে পারলাম? আজকে যদি অবজারভার দূরে যেত তাহলে আস্তে শুনতে পেতাম, তাহলে ওপরের ভ্যালুটাকে কি হতে হবে বল, মাইনাস, যাতে কম হয়, তাহলে ভি মাইনাস ভি জিরো। একটা উদাহরণ বলছি তোকে, হ্যাঁ, এখানে অবজারভার আর সোর্স এরকম যাচ্ছে, দুজনেই মোশনে আছে, তাহলে ভাববি দাদা ডিরেকশনটা একটা বুঝিয়ে দাও, একটা বুঝিয়ে নিলে এইগুলো প্লাস মাইনাসটা বুঝতে পারবি। অবজারভার এখানে যাচ্ছে, সোর্স এদিকে যাচ্ছে, ঠিক আছে, এরকম ভাব। তাহলে আগে অবজারভারের সাপেক্ষে দেখছি, যখন অবজারভারের ভেলোসিটি ধরছি তখন, এবার যেহেতু দুজনেই মোশনে আছে, ভালো করে বোঝ, যেহেতু দুজনেই মোশনে আছে সেই জন্য অবজারভার যখন অবজারভারের ভেলোসিটি এফেক্ট দেখতে চাইছি তখন সোর্সকে আমি রেস্ট ধরে নেবো। অবজারভার চাইছে সোর্সের কাছে আসতে, তাহলে জোরে শুনবো, তাহলে প্লাস। এবার যখন সোর্সের গল্পটা শুনছি, সোর্স কি চাইছে দূরে যেতে অবজারভারের সাপেক্ষে, তাহলে সোর্স যদি দূরে যায় তার মানে আমি আস্তে শুনবো, আস্তে শুনলে নিচের ভ্যালুটা বেশি হতে হবে না? নিচে আছে তো, ভালো করে ভাব, নিচের ভ্যালু যদি বেশি হয় তাহলেই তো টোটাল ভ্যালুটা কমবে, যেহেতু নিচে আছে। বোঝা যাচ্ছে ডিরেকশন গুলো কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে? যারা বুঝতে পারছিস না, মানে একটু প্রবলেম হচ্ছে যাদের, তোদের দুটো লিঙ্ক দেখবি হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেকেন্ড লিঙ্কটা যেটা তোদের আগের 40-50টা ভিডিও মানে পড়িয়ে দেওয়া হয়েছিল থিওরি যেখানে কমপ্লিটলি, তার একদম নিচে চলে যাবি যেখানে ওয়েভস আর ডপলার এফেক্ট পড়ানো আছে, সেখানে দেখবি স্টেপ বাই স্টেপ বলা আছে। যা এবার এই 6 অঙ্কটায় ফিরে আসা যাক। স্যার বলছি সোর্সটা যদি রেস্টে থাকে? রেস্টে থাকলে নিচের টার্মটা আসবে না, ভিএস জিরো বসাবি, এটা আবার কি করছে? ও আচ্ছা আচ্ছা। দেখ এবার অঙ্কটায় কি বলেছে, এই সোর্স আর এই সোর্স থেকে 100 হার্টজের ফ্রিকোয়েন্সি বার হচ্ছে, অবজারভারটাকে লোকেট করা হলো একটা ডিস্টেন্সে। সোর্স কি বলছে, অবজারভারের সাপেক্ষে 60 ডিগ্রি কোণে যাচ্ছে, ঠিক আছে, অবজারভার রেস্টেই আছে, তাহলে অবজারভার কত ফ্রিকোয়েন্সি দেখতে পাবে। তাহলে বেসিক্যালি আমাকে এখানে কি অ্যাপ্লাই করতে হবে, যা এন প্রাইম ইকুয়াল টু এন জিরোটা 100 ছিল, ভি প্লাস মাইনাস জিরো, কেন অবজারভার রেস্টে আছে। আচ্ছা আমাকে বল এর যে এক্স কম্পোনেন্টটা মানে যেটা কিনা অবজারভারের দিকে আছে সেটা কিরকম দেখতে, এরকম দেখতে পাচ্ছি তো, হ্যাঁ কি না? তার মানে সোর্স চাইছে কি, সোর্সের যে ভেলোসিটির এক্স কম্পোনেন্টটা সেটা চাইছে অবজারভারের দিকে আসতে, মানে জোরে শুনবে না আসতে? জোরে শুনবে, তাহলে জোরে শুনলে নিচেরটার ভ্যালু কি হতে হবে বল, কম হতে হবে, ক্লিয়ার? নিচের ভ্যালুটা কম হতে হবে বল, কম হতে হবে, তাহলে ভিএস কস থিটা, তাহলে এমনি
সাউন্ডের ভেলোসিটি দেখ 330 ধরতে বলেছে, 330 ধরো, 330 মাইনাস সোর্সের ভেলোসিটি 19.4 ছিল, আর cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। এখান থেকে ক্যালকুলেট করে 103 হার্টজ পাবে। অপশন এ উইল বি দ্য কারেক্ট অপশন। অপশন এ উইল বি দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি 11 নম্বর অঙ্কটাতে। কারণ 11 নম্বর অঙ্কটাতে দেখ কিরকম কি বলা আছে, অনেকে হয়তো বুঝতে পারছিস না। 11 অঙ্কটা বলা আছে যে একটা ওয়েভের ইকুয়েশন দেওয়া আছে, ই টু দি পাওয়ার সামথিং এই ফানা করে মাইনাস ফাইনাস দিয়ে। তো বলেছে যে এবার বলছে কোনটা হতে পারে নিচের অপশনের গুলোর মধ্যে। তাকে আগে উপরের অপশনটাকে একটু সাজিয়ে লিখি। কি লেখা আছে দেখ, ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস 2 রুট আন্ডার এ বি এক্স টি প্লাস বিটি স্কোয়ার। তোরা কি লক্ষ্য করতে পারছিস যে ওপরেরটা একটা স্কোয়ার আছে? কি স্কোয়ার আছে না, রুট এ এক্স প্লাস রুট বিটি তার হোল স্কোয়ার আছে। ভালো করে দেখ, ক্লিয়ার? আচ্ছা এখান থেকে কিভাবে আমরা লিখতে পারি? এখান থেকে আমরা কি কমন নিতে পারি? মাইনাস তো ছিলই আগে কমন নেওয়া। আমাকে কি হচ্ছে এক্স প্লাস রুট আন্ডার বি বাই এ ইন্টু টি এভাবে লিখতে পারি। রুট এ দিয়ে ভাগ করে দে বেসিক্যালি, ঠিক আছে? ওপরটাকে করতেই পারি এটাকে, ঠিক আছে? আচ্ছা এইবার এটা কেন করলাম? কারণ আমরা যে কোনো ওয়েভের ইকুয়েশন কি পড়েছি, এ ইকুয়াল টু সাইন ওমেগা টি মাইনাস কে। সাইন থিটাকে পাওয়ারে লেখা যায় না? মনে পড়ছে? সাইন থিটাকে পাওয়ারে লেখা যায়, হ্যাঁ কি না? ই টু দি পাওয়ার ইয়ের কি হবে, একটা কস থিটা পাবো, একটা সাইন থিটা পাবো। তাহলে ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার এভাবে লেখা যায় তো? মনে পড়ছে তো? ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার এটাই তো সাইন দেয়। তোরা আমার জানি না কমপ্লেক্স নাম্বার কার কতটা মনে আছে, যাই হোক। তাহলে ওয়েভস এর ইকুয়েশন এখন তোরা শিখে রাখ, যেটা ওয়েভস এর ইকুয়েশন যদি আমরা কি ফর্মে থাকে, এফ অফ ফাংশন অফ এক্স প্লাস ভিটি এরকম ফর্মে থাকে। তাহলে এখান থেকে আমরা ভেলোসিটিটা কত পাচ্ছি বল, রুট আন্ডার বি বাই এ। ফাংশন অফ এক্স প্লাস ভিটি থাকে তো, ফাংশনটা যা হতে পারে, সাইন হতে পারে, কস হতে পারে, ই টু দি পাওয়ার যাই হতে পারে, ভেতরে কি থাকে, এক্স প্লাস ভিটি থাকে। তাহলে ফর্মুলাটা কি আসছে বল, রুট আন্ডার বি বাই এ। তার মানে এখানে কোনটা মিলছে না, অপশন এটা মিলছে। আচ্ছা নেগেটিভ এক্স অ্যাক্সিস মানে তো প্লাস, ওমেগা টি মাইনাস বলবি দাদা তুমি তো কে এক্স লিখেছিলে, মাইনাস মানে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। আর যদি প্লাস লিখতাম তাহলে কি হতো, সেটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। এগুলো তো ওয়েভসে জানা উচিত, ঠিক আছে? প্লাস এক্স অ্যাক্সিসে বরাবর কোনো ওয়েভ গেলে ওমেগা টি মাইনাস কে এক্স, ওমেগা টি মানে ওমেগা টিকে পরে তুই রিপ্লেস করে কে দিয়ে ভাগ করে ভি লিখতে পারিস। ওমেগা মানে কে বাই ওমেগা হচ্ছে ভি বেসিক্যালি। আর যেটা যদি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যায় তাহলে মাইনাস ইয়ে থাকবে, আর যদি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যায় তাহলে প্লাস থাকবে। বোঝা গেল? এই ইকুয়েশনটা দেখে এরকম লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি তুই এগুলো জানিস, ছোটখাটো ব্যাপার। মানে ই টু দি পাওয়ার স্যার ফর্মে, বলছি ওখানে রুট এটাকে কমন নিলেন? হ্যাঁ রুটেটাকে তুই যদি কমন নাও নিস তাহলেও কোনো অসুবিধা নেই। কে এর ভ্যালু কত বেরোচ্ছে এখান থেকে দেখ, রুটে, আর ওমেগার ভ্যালু কত বেরোচ্ছে বল, রুট বি। ভেলোসিটি মানে হচ্ছে ওমেগা বাই কে, বসা রুট বি বাই এ। আর যেহেতু এই মাঝখানে প্লাস সাইন আছে তার মানে মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর যাবে। বোঝা গেল? তুই নাও নিতে পারিস কমন। তখন তাহলে কি করবি বলতো, এটাকে কি ধরবি না, ফাংশন অফ মানে কার সাথে ইকুয়াল করবি, ফাংশন অফ কে এক্স প্লাস ওমেগা টি। বোঝা গেল? যেটা ইচ্ছে, কোনো অসুবিধা নেই। তারপর ম্যাক্সিমাম সব ডপলার এফেক্টের অঙ্ক আছে, ঠিক আছে? সেরকম কোনো কঠিন অঙ্ক তো দেখছি না, লাস্টের দিকে একটু ওপেন পাইপ ক্লোজ পাইপের অঙ্ক আছে। চেষ্টা করিস সবাই আজকের মধ্যে বাড়িতে করে ফেলার, ঠিক আছে? এখনই বরঞ্চ দুপুরবেলা তো কোনো কাজ নেই, এখনই অঙ্কগুলো করতে বসে যা, ঠিক আছে? এই 21-এর অঙ্কটা খুব ভালো অঙ্ক, এখনই অঙ্কগুলো করতে বসে যা, প্র্যাকটিস করে ফেল আগে। মানে আমি সলিউশন দেওয়ার আগে করে নে, সলিউশন দিলে কি হয়, না পারলেই সলিউশনটা দেখতে চলে যাস,
তো সেটা করিস না, আমি ফর্মুলাটা এখনই দিয়ে দিচ্ছি 5 মিনিটের মধ্যে। তার আগে ফর্মুলাটা দেখে নে, তারপর ফর্মুলাগুলো দেখে দেখে অঙ্কগুলো করতে শুরু করে দে, ঠিক আছে? তারপর আমি 1-2 ঘন্টা বাদে তোকে সলিউশনটা দিচ্ছি, তাহলে কি হবে, নিজে করাটা শিখবি, নাহলে নিজে করাটা শিখবি না তোরা। ঠিক আছে, ঠিক আছে, তো আজকে এতটাই ক্লাস থাকলো। আর কালকে পরীক্ষা, তাহলে ওই 12:30 থেকে শুরু হবে, 12:30 থেকে 1:30, 1 ঘন্টা। ওকে।